দেশের বিশিষ্ট শ্রমিক নেতা বিশিষ্ট আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইল, মঞ্চে আছেন গণমাধ্যমের আরেকজন মানুষ, দেশের স্বাধীনতা সংগ্রামে যুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, মঞ্চে আছেন আমার বন্ধু, লড়াইয়ের সংগ্রামে রাজপথের প্রিয়জন, দেশের গার্মেন্টস সেক্টরের বিশিষ্ট শ্রমিক নেতা শহীদুল হক সবুজ, এবং আমার পাশে ঠিক পাশে বসে আছেন আমার অত্যন্ত প্রিয়জন, প্রিয় বন্ধু, প্রিয় সুজন, যারা বারবার ভোট দিয়ে বাংলাদেশের সাংবাদিক সমাজের সাংবাদিকদের সবচেয়ে বৃহত্তম সংগঠনের সাধারণ সম্পাদক এবং সভাপতি পদে আমাকে নির্বাচিত করেছেন আমার মিরাজ ভাই, এবং এই সংগঠনের সাথে যারা যুক্ত, যারা আয়োজক, তাদের সকলকে, এবং সামনে যারা আছেন মা, বোন, ভাই, মুরব্বী, বিশেষ করে শিশুরা যারা আগামীর বাংলাদেশকে তৈরি করবে, তাদের সকলকে আমার পক্ষ থেকে শ্রেণীমতো সালাম, শুভেচ্ছা। এই অনুষ্ঠান আয়োজনের ব্যানারে লেখা রয়েছে যে আমি প্রধান আলোচক বা প্রধান বক্তা। আমি সে কারণেই বলতে চাচ্ছি, আশেপাশে যারা আছেন, রাস্তায় যারা আছেন, কিংবা বাড়িতে যারা আছেন, দীর্ঘক্ষণ আমরা আপনাদেরকে মনসংযোগের ব্যাঘাত ঘটিয়েছি, আপনাদের স্বাভাবিক কাজকর্মের জন্য বিঘ্ন ঘটিয়েছি। আমি এই সভার আয়োজকদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করছি। কারণ আমরা এমন কিছু আলোচনা বা এমন কিছু আপনাদের সামনে দিতে পারি নাই যারা আপনারা শুনে অন্ততপক্ষে সমৃদ্ধ হতেন, যে এই আলোচনা অনুষ্ঠানটায় আমরা এমন কিছু শুনলাম যা দিয়ে আমরা সমৃদ্ধ হয়েছি চিন্তার দিক থেকে, এবং আমাদের মনের খোরাক জুটেছে। আসলে এই ধরনের আমিও একজন শ্রোতা হিসেবে মঞ্চে ছিলাম, আমার মনে হয় না আমরা এমন কিছু আপনাদেরকে দিতে পেরেছি। তারপরও যারা এখানে কষ্ট করে আমাদেরকে শুনবার জন্যে অপেক্ষা করছেন বা বাইরে আছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এই যে শিশুরা সামনে আসছে, এই শিশুদের জন্যই বাংলাদেশ। স্বাধীনতা এই কথাটার যদি আমি যদি আলোচনা করতে চাই, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, কারণ এই ধরনের অনুষ্ঠানে আমার বক্তৃতা দেওয়ার সময় সুযোগ কম হয়েছে, কারণ আমি সাংবাদিকতাটাই করি, সাংবাদিকতাটাই বুঝি। আপনারা যারা ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, যারা শ্রমিক আছেন, কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, দোকানদার আছেন, বড় ব্যবসায়ী আছেন, ছোট চাকরিজীবী আছেন, আমি মনে হয় না খুব বড় চাকরিজীবী এখানে আছেন, কিংবা এখানে বাড়ি ঘরের মালিক যারা আছেন, এদের সামনে বা এই ধরনের শ্রেণী পেশার মানুষের সাথে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই, কারণ আমি সাংবাদিকতাটাই বুঝি এবং এই 3 দশকের বেশি সাংবাদিকতাটাই করেছি। মানুষের অধিকার, মানুষের মর্যাদা, মানুষের ন্যায্যতা, কেউ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তার সুরক্ষার জন্য সংবাদটুকু গণমাধ্যমে তুলে ধরবার জন্য আমার এই 30 বছরের চেষ্টা ছিল। সেক্ষেত্রে যারা এই চেষ্টাটা অব্যাহত রেখেছিল, যে সাংবাদিক বন্ধুরা, তাদের অধিকার যখন সুরক্ষা হয় নাই, সেই অধিকার, তাদের মর্যাদা, তাদের রুটি রুজির লড়াইয়ে সংগ্রামে আমি নিয়োজিত থেকেছি। কি কারণে এই আয়োজকরা আমাকে প্রধান আলোচক রেখেছেন আমি জানি না, যে আপনাদের সামনে আমি কি বা আলোচনা করতে পারি। এটুকু বলতে পারি, আমার জীবনে কিংবা সাংবাদিকরা যে পেশার মানুষই থাকুক না কেন, রাজনীতিবিদরা
কিংবা মন্ত্রী কিংবা আইনজীবী কিংবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, ছোট ব্যবসায়ী, গার্মেন্টস কর্মী, সকলেই তাদের যখন অধিকার বঞ্চিত হয় তখন সাংবাদিকদের কাছেই যায় এবং তখন তো প্রত্যেক নেতারাই তখন বলে, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে মালিক পক্ষকে জানাতে চাই, আমাদের এই কষ্ট, আমাদের এই সমস্যা, আমাদের এই সংকট, আমরা এভাবে আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চেষ্টা করি এই কথাগুলো আপনাদের অধিকারের পক্ষে এই সংবাদটুকু টেলিভিশন, পত্রিকা, নিউজ পোর্টাল, অন্যান্য মাধ্যমে তুলে ধরবার জন্য। কোনো সময় যখন কারো পক্ষে কেউ থাকে না, সমাজ থাকে না, সমাজের আপনার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কোনো কেউ থাকে না, তখন সাধারণ মানুষের পক্ষে কিন্তু সাংবাদিকরাই থাকে। আমি সেই পেশায় আছি। আজকে যেহেতু 26শে মার্চের আলোচনা, স্বাধীনতার 50 বছরের আলোচনা, সেখানে এটুকু বলতে চাই, যে স্বপ্ন নিয়ে 1971 সনে এদেশের 7.5 কোটি মানুষ লড়াই করেছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মা বোন তার সর্বশ্রেষ্ঠ সম্পদ ইজ্জত দিয়েছে, তার মধ্য দিয়ে যে বাংলাদেশটা পেয়েছি 50 বছরে, সেই বাংলাদেশ কি আমাদের সাথে, আপনাদের সাথে কথা রাখতে পেরেছে? দেশ উন্নত হয়েছে, হয়তো দেশের ভাতের অভাব নাই, কিন্তু ন্যায্যতার অভাব রয়েছে, সাম্যের অভাব রয়েছে, সমাজে ধনী গরিবের ব্যবধান বেড়েছে। তাহলে যে 30 লক্ষ মানুষ 1971 সনে তার জীবন দিয়েছে, তাদের সাথে কি এই বাংলাদেশ কথা রাখতে পেরেছে? এই যে শিশুরা এখন হাঁটছে, এই যে খেলছে, এরকম শিশুরা 1971 সনে অনেকে মা বাবা হারিয়েছে, অনেকের বাবা মুক্তিযুদ্ধে গিয়েছে, পঙ্গু হয়ে ফিরেছে, তাদের কি বাংলাদেশ যথাযথ মর্যাদা দিতে পেরেছে? হয়তো পারেনি, হয়তো পেরেছে। কথা ছিল 1971 সনের আগে যে যুদ্ধ হয়েছিল, বলা হয়েছিল পাকিস্তান আমার দেশে উৎপাদন হয়, আমার দেশে পাট আছে, আমার দেশে অন্যান্য সম্পদ আছে, এইখান থেকে বিক্রি করে পাকিস্তান উন্নত করছে, আমাদের শোষণ করছে, আমাদের সন্তানরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। কিন্তু 50 বছর পরেও বাংলাদেশে কিন্তু শোষণ রয়েছে। এখন লুটপাট হয়ে টাকাটা কানাডা চলে যায়, আমেরিকা চলে যায়, মালয়েশিয়া সেকেন্ড হোম হয়, অস্ট্রেলিয়া চলে যায়, মানে পাকিস্তান যায় না, বাকি সবকিছুই হচ্ছে। তাহলে কি এখান থেকে উত্তরণের পথ নেই? হ্যাঁ, উত্তরণ তো হচ্ছেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে 1971 সনের 7.5 কোটি মানুষ একত্রিত হয়েছিল, যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা 75-এর পরে একটু ফিকে হয়ে গেছে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা স্বাধীন হয়েছিল, সেই পাকিস্তানি ধারায়, নামটা বাংলাদেশ ছিল ঠিকই, কিন্তু দেশটা পাকিস্তানি ধ্যান ধারণায় পরিচালিত হয়েছে। 96 পর্যন্ত কিংবা তারপরও কিছুটা সময় আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, যে বাংলাদেশে শোষণ থাকবে না, শিশু স্কুলে যেতে পারবে, তার শিক্ষার সুযোগ নয় অধিকারটা নিশ্চিত হবে, মানুষ চিকিৎসা পাবে, বাসস্থানের নিশ্চয়তা হবে, খাদ্যের নিশ্চয়তা পাবে। এখনো মানুষ না খেয়ে থাকে, এখনো মানুষ গৃহহীন হয়ে আছে, এখনো মানুষ চিকিৎসার অভাবে মারা যায়। তাহলে আমাদের অর্জনটা কি? আমি আপনাদের কাছে একজন সাংবাদিক হিসেবে বলতে চাই, আমার বয়স যতটুকু, এই বয়সে আমি গ্রামে ভাতের অভাবটা দেখেছি,
অনেক নারীকে দেখেছি সারা দিন এক বাড়িতে খাটতো, কাজ করতো, সে বাড়িতে খাবার পেত না, যাওয়ার সময় হয়তো আধা কেজি বা আধা সের বা 1 সের চাল নিয়ে বাসায় ফিরতো, বাড়িতে ফিরতো, ওইটা রান্না টান্না করে তার সন্তান নিয়ে খেত। সেই অবস্থাটা অন্তত নাই। এইটুকু একটা ভালো খবর, এছাড়া আর কোনো ভালো খবর আমি দেখি না। রাস্তা উন্নত হলো, বাংলাদেশ উন্নত হয় না। ইন্ডাস্ট্রি হয়েছে, গার্মেন্ট হয়েছে, কিন্তু শোষণ তো কমেনি। 7,000 8,000 টাকায় আপনার 12 ঘন্টা 14 ঘন্টা আপনার কাছ থেকে নিয়ে নিল, কিন্তু শুধুমাত্র শ্রম যে নিল, ঘাম যে নিল তা নয়, আপনার মস্তিষ্ক চুরি করলো। আপনি 30 বছর কাজ করবার পরে আপনার জীবনে আর কোথাও কাজ করার সুযোগ তৈরি হবে না। এরপরে আপনার কি হবে? মাহবুবুর রহমান ইসমাইল আছেন। আমরা সাংবাদিকরা যে আন্দোলনটা আমি করি, আপনাদেরকে অনেকে পরিচয় করিয়ে দিয়েছে, যে আমি নিজে বলেছি যে সাংবাদিকদের কাছে সবাই আশ্রয় চায়, সবাই তার বেদনার কথা বলে, কিন্তু সাংবাদিকরা এর চেয়ে বেশি শোষিত হচ্ছে। কিন্তু সেখানেও একটা কথা আছে, আমি মাহবুবুর রহমান ইসমাইল ভাই আমার জানেন, নিশ্চিত করে জানেন, ওনার কাছ থেকে আমি লড়াই সংগ্রাম করে শিখেছি যে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, সেই প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির গার্মেন্ট সেক্টরে কি অবস্থা আছে জানি না। যদি 20 বা 25 বছর কাজ করবার পরে এককালীন যদি 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা নিয়ে যেতে পারে, তাহলে এই যে শ্রমটা আপনার কেড়ে নিল, আপনার যে চলার শক্তিটা হারিয়ে ফেললো 20 বছর বা 25 বছর কাজ করবার পরে, তারপরে যদি 15-20 হাজার টাকা প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটিতে পাওয়া যায়, ওটা দিয়ে ভবিষ্যতে কিছু করা যাবে, আপনার পরবর্তী জীবনটা অন্ততপক্ষে কোনো না কিছু করে খেতে পারবেন, সেই ব্যবস্থাটা হবে। তার জন্য ওনারা কি উদ্যোগ নিয়েছে, রাষ্ট্র কি উদ্যোগ নিয়েছে আমরা জানি না। আপনাদেরকে অল্প একটু কথা বলতে চাই, কারণ আমি আগেই বলেছি আমি সাংবাদিকতাটুকু বুঝি, বক্তৃতা অত কিছু বুঝি না। কারণ এইভাবে আপনাদের সামনে যে বক্তৃতা দেওয়ার যে ভাষা, যে শব্দ, সেইটা আমার হয়তো জানা নাই। আমি সেমিনার করি, আমি টক শো করি, আগামীকাল সকালেও আমি এশিয়ান টেলিভিশনে কথা বলবো, আমি সেই ভাষাটা হয়তো বুঝি, কিন্তু আপনারা কোন ভাষায় বললে বুঝবেন এইটা আমি বুঝি না কেন। এটা আমার ব্যর্থতা, এটা আমার অযোগ্যতা। এই কথা বলি ভাবে যে একটা মানুষ ধূমপান করে, সে আসলে এখন বোঝে না, কিন্তু এই ধূমপান করলো, এর মধ্যে 10 বছর 20 বছর পরে তার চিকিৎসা যে কত টাকা খরচ হবে সেটা কিন্তু জানে না, তারপরে অনেকগুলো রোগ তৈরি হবে। কিংবা একটা মানুষ, আপনারা এই মায়েরা, বোনেরা, এই ভাইয়েরা যখন গার্মেন্টে কাজ করছেন, ঘাম যাচ্ছে, শ্রম যাচ্ছে, চিন্তার যে শক্তি ক্ষয় হচ্ছে, 15-20 বছর পরে আপনি যে মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে যাবেন, এইটার যে চিকিৎসার যে টাকা লাগবে, এইটা হয়তো এখন জানেন না বা বোঝেনও না। তার জন্য রাষ্ট্র কি ব্যবস্থা গ্রহণ করেছে? রাষ্ট্র তো 4,500 গার্মেন্ট মালিকদের জন্য, আমার বন্ধু শহীদুল ইসলাম সবুজ বলল যে 10,000 কোটি টাকা উপটৌকন দিয়েছে। মানুষ মারা যাচ্ছে, রাষ্ট্র 10,000 কোটি টাকা ধনীদেরকে ধনী বানাবার জন্য দিচ্ছে। আপনাদের কি দিল? আপনাদের কি হলো? এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ 50 বছরে কষ্ট করে করে বাংলাদেশটাকে প্রতিষ্ঠিত করেছে। তার ঘামের, তার শ্রমের টাকায় এই বাংলাদেশ, যারাই বলেন না কেন বাংলাদেশ এগিয়েছে, ওই মানুষটার শ্রমের টাকায় এগিয়েছে। কারণ বাংলাদেশ 3টা টাকায় বাংলাদেশ এখন অনেক উন্নত বলছেন, যে রিজার্ভ বেড়েছে। কিভাবে বেড়েছে? 40 থেকে 60 লক্ষ মানুষ বিদেশে থাকে, তারা কিন্তু ওখানে শ্রমিক, ওখানে যে টাকাটা পাঠায় সেই বৈদেশিক মুদ্রা রিজার্ভ হয়, রিজার্ভ বাড়ে। আপনারা গার্মেন্টসে যারা আছেন, বেশিরভাগ মানুষই আমার সামনে যারা মনে হচ্ছে, এখানেও প্রায় কোটির কাছাকাছি মানুষ কাজ করেন, তারাও বৈদেশিক ডলারগুলোই বাংলাদেশে এনে দেন। আর হচ্ছে কৃষক, যারা খাদ্যের যোগান দেয়। তাহলে কৃষক, আপনারা শ্রমিক, বাইরে যে মেহনতি মানুষ আছে, এই 3টা গ্রুপের মধ্যে তাদের কষ্টে যে টাকা উপার্জিত হয়, দেশ
উন্নতির দিকে যায় এবং এই টাকাগুলো আবার চুরি করে। আয় করলেন আপনি, কষ্ট আপনার, আপনার সন্তানটা নিয়ে আপনি গার্মেন্টসে গেলেন, ওকে সারা দিনে দুধ খাওয়াতে পারলেন না, আবার রাতে এসে আবার বললো যে আবার নাই। সেই টাকা দিয়ে দেশ উন্নত হয় আর এই টাকা চুরি হয়। তাহলে কি আপনারা কথা রেখেছেন, কৃষক কথা রেখেছে, আমার লক্ষ লক্ষ ভাইয়েরা বোনেরা মায়েরা বিদেশে কাজ করে, বৈদেশিক মুদ্রা অর্জন করে, দেশ উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখে। আর সেই টাকাগুলো আমরা যারা এই সুন্দর সুন্দর পাঞ্জাবি গায়ে দিই, শার্ট পরি, ভালো ভালো জায়গায় থাকি পরি, প্যান্ট শার্ট পরি, এরা চুরি করি। আমি কোনো কাজে যুক্ত থাকি না, এটা মাতবরি করি। আর কিছু রাজনীতি করে যারা, কিছু আমলা টামলা সরকারি কর্মচারী, যারা সরকারি কর্মচারী, রাষ্ট্রের মালিক কিন্তু আপনি, রাষ্ট্রের ভাগ সমান, আমারও যতটুকু ভাগ, আমার এই বোনটারও ততটুকু ভাগ, আমার ওই ভাইটারও ততটুকু ভাগ। রাষ্ট্রের ভাগের মধ্যে এই এখানে এই ছোট প্লট, এটা বড় প্লট, ওটা ছোট প্লট, এটা ছোট জমি, ওটা বড় জমি, রাষ্ট্রের ভাগে কিন্তু এরকম নাই। রাষ্ট্রের ভাগ সবার জন্য সমান। শেখ হাসিনার যতটুকু আপনারও ততটুকু, খালেদা জিয়ার যতটুকু আপনারও ততটুকু, রাষ্ট্রের ভাগে। কিন্তু সুবিধাটা ওনারা বেশি বেশি ভোগ করে আর আপনারা খালি কাম করেন। এই স্বাধীনতার 50 বছরের এই দিনে আমি এই বলে শেষ করতে চাই, কারণ আপনাদেরকে আগেই বলে নিয়েছি আমি এমন কোনো ভালো বক্তা নয়, কারণ আমি সাংবাদিকতাটুকুই বুঝি। সাংবাদিকতা বুঝি বলেই শ্রমজীবী মানুষের পক্ষে থাকি, মেহনতি মানুষের পক্ষে থাকি, শোষণের বিপক্ষে কথা বলি, ন্যায্যতার পক্ষে কথা বলি এবং সাম্যের পক্ষে কথা বলি, দুঃশাসনের বিপক্ষে কথা বলি। সাংবাদিকতা করি এই কারণে এটা দেখবার চোখ তৈরি হয়েছে। আপনাদের কাছে এভাবে অনুভব করে দিতে চাই, এই দেশটা সৃষ্টির পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূমিকা রেখেছে। 30 লক্ষ মা বোন, মানে 30 লক্ষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। যে 7.5 কোটি মানুষ এখানে অবস্থান করেছিল ওই সময়, তাদের সীমাহীন কষ্টের মধ্য দিয়ে যে দেশটা তৈরি হয়েছে, সেই দেশ থেকে শোষণ বন্ধ হওয়া উচিত, চুরি বন্ধ হওয়া উচিত, সুশাসন নিশ্চিত হওয়া দরকার। আর সুশাসন যদি নিশ্চিত হয়, তাহলে এই যে বাংলাদেশের 50 বছর, এইখানে হয়তো আমি আর 50 বছর দেখতে পারবো না, ওই শিশু দেখতে পারবে, যার জন্য বাংলাদেশ, এবং আমার এই আরো যারা অল্প বয়সী আছে আরো 50 বছর 100 বছর দেখতে পারবে। সেদিন যেন কি উন্নত বাংলাদেশ হয়, তার জন্য দুর্নীতিমুক্ত, শোষণ মুক্ত, মানবিক মর্যাদা, যে আপনি মানুষ, আপনি শ্রমিক বলে আপনার ইজ্জত চলে যায় না, আপনি তো কাজ করেন, দেশের পক্ষে কাজ করেন, চুরি করেন না। তো কৃষক তো চুরি করে না। 7.5 কোটি মানুষের খাবারের যোগান দেওয়া যেত না 1971 সনে, 72 সনে, 73 সনে, মানুষ না খেয়ে থেকেছে। সেই 7.5 কোটি মানুষ এখন 17 কোটি কিংবা 18 কোটি মানুষ। জমি বাড়েনি, জমি কমেছে। এই যে জমি যেখানে আমি বক্তব্য রাখছি, এটা হয়তো কৃষি জমি ছিল, এখানে এখন উৎপাদন হয় না, জমি কমেছে। কিন্তু 17 কোটি মানুষের খাদ্যর যোগান কিন্তু কৃষক দিচ্ছে। কৃষক কথা রেখেছে, আপনারা কথা রেখেছেন, শ্রমিক কথা রেখেছে, মেহনতি মানুষ কথা রেখেছে। এদেশের রাজনীতিবিদরা কথা রাখেনি, ওদের একটি অংশ চোর, ভালো রাজনীতিবিদ রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজনে আপনাদের বান্ধব চিনে নেবেন। এই বান্ধব যদি চিনতে পারেন, আগামী দিনের বাংলাদেশে আরো 10 বছর পর উন্নত বাংলাদেশ হবে, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হবে, শোষণ মুক্ত বাংলাদেশ হবে। আপনাদের সকলের শুভকামনা করছি। মেহনতি মানুষের জয় অনিবার্য।